আসসালামু আলাইকুম, আপনারা সব অনেক ভালো আছেন। প্রায় 3 থেকে 4 মাস ইউজ করার পর আজকে আপনার নিয়ে এসেছিল স্যামসাং গ্যালাক্সি A15, অর্থাৎ এই ফোনটা। এটা কিন্তু 4G ভেরিয়েন্টের ফোন। আমাদের এতদিন ইউজেজে এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের কেনা উচিত হবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। বাট একটা কথা বলে রাখি ভিডিওর শুরুতেই, এই ফোনটা আপনারা 6GB র্যামের নিচে ভুলেও কিনবেন না, মানে 4GB র্যাম ভেরিয়েন্টের ফোনটা কিনবেন না, বিকজ ওই ফোনটাতে মারাত্মক ল্যাগ ইস্যুস রয়েছে। মিনিমাম আপনারা 6GB অথবা 8GB র্যামের ভেরিয়েন্টের এই ফোনটা নিতে পারেন। এছাড়াও এই ফোনে অনেক বিষয় আছে, সেগুলোতে নিয়ে আলোচনা করব। বাট তার আগে একটা কথা বলি, সেটা হলো আমাদের আজকের ভিডিওর উপর থাকছে হলো গিভওয়ে, যাতে পুরস্কার হিসাবে এই ফোনটাই থাকবে, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি A15। এবং কিভাবে আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করে এই ফোনটা জিতে নেবেন তার সম্পূর্ণ নিয়মকরণ ভিডিওর মধ্যেই থাকবে। সো ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার টানাটানি ছাড়াই দেখুন। যাই হোক, এবার জন্য আমরা করে ফেলি এই ফোনটার আনবক্সিং। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, টাইপ সি টু টাইপ সি কেবল, সিম ট্রে ইজেক্টর, এবং স্যামসাং গ্যালাক্সি A15 4G মোবাইলটি। এই মোবাইলের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ফোনটার বডি, ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই পলিকার্বনেটের তৈরি। তবে আমরা অনেক দিন ধরেই স্যামসাং এর ভিডিওতে বলে আসতেছিলাম যে তাদের ব্যাক প্যানেলটা একদম নিম্নমানের প্লাস্টিকের দ্বারা তৈরি ছিল, বাট অবশেষে তারা অনেক ইমপ্রুভ করেছে। তার জন্য আমি স্যামসাংকে থামস আপ দিব। বাট একটা বিষয় হলো, এই মোবাইলটার ব্যাক প্যানেল এবং ডিসপ্লে খুবই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, অর্থাৎ এই ফোনটা যদি আপনারা কিনে ইউজ করা প্ল্যান করে থাকেন তাহলে কেনার সাথে সাথে একটা ব্যাক কভার, তার পাশাপাশি একটা স্ক্রিন প্রোটেক্টর এই ফোনে লাগিয়ে নেবেন, সো দেন আপনারা কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। দেন এই ফোনটার ডিসপ্লেটা সুপার অ্যামোলেড প্যানেলের হলেও ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ঠিকঠাক কাজ করে, একটু অ্যানিমেশন ডিলে রয়েছে, আর স্যামসাং এর এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটু স্লো কাজ করে। ওগুলো যদি বাদ দিই, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পারফরমেন্স ঠিকঠাক আছে, তবে ইন ডিসপ্লে থাকা উচিত ছিল। তার পাশাপাশি এই ফোনের ডিসপ্লে এবং ব্যাক প্যানেলে কোনো ধরনের কোনো গরিলা গ্লাস বা কোনো কিছু প্রোটেকশন নেই, এবং বক্সে তো কোনো চার্জার ছিল না। এত কিছু নাই, এটা নিয়ে আমার সমস্যা নাই। বাট এই ফোনটাতে কোনো আইপি রেটিং নেই, যে জিনিসটা আমি মনে করি এখনকার যুগ হিসাবে 12-13 হাজার টাকার অনেক ফোনই আমরা দেখেছি। সো এই ফোনটাতে থাকা উচিত ছিল, কারণ রাইট না অনেক বৃষ্টি টিষ্টি হয়, আপনারা এমন হতে পারে অনেক সময় বাইরে গেলেন, বৃষ্টি টিষ্টিতে পড়ে গেলেন, বৃষ্টির পানির ছিটাফোটা লাগলে কিন্তু এই ফোনে রিস্ক থাকবে, বিকজ IP54 রেটিং অ্যাটলিস্ট এটাতে থাকা উচিত ছিল, কিন্তু সেটা দেয় নেই। আর ধুলাবালু লাগলেও প্রবলেম হতে পারে, সো এটা কিন্তু মনে রাখবেন। তার পাশাপাশি এই ফোনটা যদি আমি ডাইমেনশনের কথা বলতে চাই, মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 200 গ্রাম। ফোনটা একটু চওড়া টাইপের, ফর দ্যাট রিজন অনেকের হ্যান্ড গ্রিপ করতে একটু প্রবলেম হতে পারে। তবে যাদের হ্যান্ড গ্রিপ করতে প্রবলেম হবে না, তারা আবার খুব কম্প্যাক্ট ফিল করবেন, বিকজ এটা ডিসপ্লে সাইজটা কিন্তু ইন্টারেস্টিং, মাত্র 6.5 ইঞ্চি। ফর দ্যাট রিজন আমার কাছে অনেক ভালো লেগেছে। যাদের হাত একটু ছোট তাদের কাছে একটু চওড়া বেশি মনে হবে, তবে অনেক বেশি ভারী লাগেনি। দেন এই ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 14 ভার্সনটা ইউজ করা হয়েছে এবং স্যামসাং এর One UI 6.1 রয়েছে। সো ইউআই পারফরমেন্সের কথা বলার আগে যেটা না বললে না, এই ফোনটাতে কোনো ধরনের কোনো আননেসেসারি অ্যাপস বা ব্লাউটার নেই অন্যান্য স্যামসাং ফোনের মতোই, এবং খুবই বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছে। এটার ইউআই থেকে ল্যাগ, ফ্রেম ড্রপ কোনো ইস্যুস পাইনি। তবে আমি আবারও বলতেছি, এটা 4GB র্যাম ভেরিয়েন্টের ফোনটা কিছুদিন ইউজ করেছিলাম, ওইটা কিন্তু আবার অন্যরকম। ওটাতে কিন্তু হ্যাং ল্যাগ প্রবলেম পেয়েছি ইউআই থেকে, যখন আমরা হেভি ইউজ করেছি। বাট 6GB 8GB দুটো ফোনে আমরা ইউজ করেছি, দুটো ফোন একদম সলিড পারফরমেন্স পেয়েছি, ইউআই রিলেটেড কোনো প্রবলেম আমরা পাইনি। সো আপনারা ফোন নিলে 6GB অথবা 8GB র্যাম ভেরিয়েন্টের ফোন নিয়েন। দেন এই ফোনটা রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। দেন এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, স্যামসাং এর স্টাইলে ট্রিপল ক্যামেরা সেটআপ। স্যামসাং এখনো আইফোনেরটা কপি করেনি, যেটা সবাই করে থাকে। বাট যাই হোক, এই তিনটা ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরেকটা হলো 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। ফোনটার ক্যামেরা দিয়ে আমরা মোটামুটি ভালো ছবি তুলতে পেরেছি, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট একটা প্রবলেম হলো, যখন আপনি কোথাও ছবি তুলবেন, ছবির মূল সাবজেক্টের উপর যদি আলোটা কম বেশি হয়, ছবির কালারও চেঞ্জ হয়ে যায়। অনেক সময় দেখা যাবে যে সেম ছবি
আলো একটু এদিক সেদিক হওয়ার কারণে অনেক বেশি স্যাচুরেটেড মনে হবে, আবার একটু একটু অন্ধকার লাগবে। সো এই জিনিসটা আমার কাছে একটু ল্যাকিংস মনে হয়েছে, মানে আলোটা একদম অ্যাকুরেট না হলে ছবি অনেক সময় অ্যাকুরেট আসে না। তার পাশাপাশি সাবজেক্ট টু সাবজেক্ট কালার অ্যাকুরেসি অনেক ভালো ছিল এবং ছবির কালার ডিটেলসও অনেক নাইসলি ক্যাপচার করতে পারছিল। তার পাশাপাশি এই ফোনটার পোর্ট্রেট মোডও যথেষ্ট ভালো ছবি তুলতে পারে এবং আলট্রা ওয়াইড ক্যামেরা থাকার কারণে কিন্তু একটু সুবিধা হয় যখন আমরা একটু বড় রেঞ্জে ছবি তুলেছি। সো ওভারঅল ফোনটার মেইন ক্যামেরা পারফরমেন্স ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটা দিয়ে হাইস্ট 1080p 30fps ভিডিও শুট করা যায়। ভিডিও ক্যামেরাতে ওআইএস নাই, তবে অনেক বেশি আনস্টেবল ভিডিও হয় না, অর্থাৎ অনেক বেশি শেক করে না। ওভারঅল ভিডিও পারফরমেন্স ঠিকঠাক লেগেছে এই বাজেট রেঞ্জের ফোনের ক্যামেরা হিসাবে। দেন এই মোবাইলটা ফ্রন্ট প্যানেলে রয়েছিল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা 16 মেগাপিক্সেল হলে একটু ভালো হতো, বিকজ 13-16-র মধ্যে অনেক সময় আমরা অনেক ডিফারেন্স দেখি। বাট যেটা বলতে চাচ্ছি, এই ফোনটা সেলফি ক্যামেরাটা ফ্রন্ট প্যানেলের ক্যামেরার মতো প্রপার লাইট না পেলে একটু বেশি স্যাচুরেটেড করে ফেলে কোনো ছবি, আবার কিছু ছবি একটু বেশি ডার্কার হয়ে যায়। আরেকটা বিষয় হলো ফোকাসিং অনেক ভালো। তার পাশাপাশি ফোনটার পোর্ট্রেট মোডে ছবি তুলেছে আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশন আমি মনে করি ঠিকঠাক আছে এবং কালার ডিটেলসও যথেষ্ট ভালো ছিল এই ফোনটা সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিতে। এবং এই মোবাইলটাতে ক্যামেরা টু API সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটিতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, আর বক্সে কোনো চার্জার না থাকলেও এই ফোনটি হাইস্ট 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। সো আপনারা 25 ওয়াটের চার্জার কিনে ইউজ করতে পারেন অথবা 18 ওয়াটের চার্জার কিনে ওই ফোনটা চার্জ দিতে পারেন। তবে চার্জ হতে আমাদের কাছে মনে হচ্ছে স্লাইটলি একটু বেশি সময় লেগেছে। 18 ওয়াটের চার্জার দিয়ে প্রায় 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে ফোনটা আমাদের 0 থেকে 100% পর্যন্ত ফুল চার্জ করতে। এবং একবার চার্জ করার পর মোটামুটি আমরা বেসিক ইউজ করে একদিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। তার পাশাপাশি ফোনটা যখন আমরা একদম এক্সট্রিম ইউজ করেছি, একদম টানা ইউজ করেছি ওয়াইফাই এবং মোবাইল ডাটা দিয়ে, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 4 ঘন্টা থেকে একটু বেশি। এই মোবাইলটি রয়েছিল 6.5 ইঞ্চি সাইজের 90 হার্জ রিফ্রেশ রেট দিয়ে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2340x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 396 ppi এবং এই মোবাইলের ডিসপ্লেটা কিন্তু অলমোস্ট সিমেট্রিক্যাল টাইপ। চিনটা একটু বড় বেজেল এরিয়া থেকে, খুব বেশি না, একটু ছোট হলে একদম পুরো সিমেট্রিক্যাল লাগতো। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক উপরে রয়েছিল ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। আমি মনে করি যে পাঞ্চল হলে ভালো লাগতো, তবে ফোন হিসাবে ওয়াটার ড্রপটা খুব একটা খারাপ লাগে না। দেন এই ফোনটা যখন আমরা আউটডোরে ইউজ করতে গিয়েছি কিছুটা লো ব্রাইটনেস জন্য তো প্রবলেম ফেস করেছি, স্পেশালি যখন দুপুরের দিকে আমরা ভিডিও শ্যুট করেছি, বিকজ এই ফোনটার পিক ব্রাইটনেস কিছুটা কম। তবে সেটা অনেক বেশি কম আমি বলবো না, ওভারঅল ঠিকঠাক আছে এই বাজেট রেঞ্জ অনুযায়ী যদি থিঙ্ক করি। দেন এই মোবাইলটাতে রয়েছিল হোয়াইট ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটাতে রয়েছিল মিডিয়াটেক হিলো G99 প্রসেসর এবং এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং জিপিইউ হিসাবে মোবাইলটিতে রয়েছে মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,03,734 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটিতে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। গেমিং পারফরমেন্সের কথা যদি বলতে চাই, ফোনটা খুব একটা হিট হয় না, লং টাইম গেম প্লেতে হালকা হিট হয়। সো যখন হিট হয় তখন কিছুটা ল্যাগ করে। তার পাশাপাশি গেম মোটামুটি স্টেবল ছিল, জাইরো ডিলের কোনো দেখা পাইনি। ওভারঅল আমাদের কাছে বেশ ভালো লেগেছে এই ফোনটাতে পাবজি খেলে। তার পাশাপাশি এই ফোনটাতে আমরা অ্যাশফার গেমটা খেলেছি। কালার অ্যাকুরেসি অনেক ভালো হওয়ার কারণে, কালার ডিটেলস অনেক বেশি থাকার কারণে আমরা বেশ মজা পেয়েছি এই ফোনটাতে অ্যাশফার গেমটা খেলে। এবং আপনার রেসিং গেম পছন্দ করলে এই ফোনে রেসিং গেম খেলে অনেক মজা পাবেন। এই মোবাইলটা অনেকগুলো ভেরিয়েন্টে পাওয়া যায়, বাট মেইনলি আমি মনে করি 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট অথবা 8GB র্যাম 128 বা 256GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটা আপনারা চাইলে নিতে পারেন। এবং এই ভেরিয়েন্টগুলোর র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার অর্থাৎ 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের বাংলাদেশ মার্কেটে এই মুহূর্তে আনঅফিসিয়াল প্রাইস হলো 17,000 টাকা থেকে 19,000 টাকার মধ্যে। আর 128 বা 256GB প্রাইস মোস্ট প্রবলি যতদূর আমরা দেখেছি 21-22,000 টাকার মধ্যে, বা আরেকটু বেশি হলেও হতে পারে 1-2,000 টাকা। যাই হোক, এই ফোনটার যদি এখন ভালো দিক খারাপ দিকের কথা বলতে চাই, প্রথমে যদি আমি ফোনটার ল্যাকিংসের কথা বলতে চাই, নাম্বার 1 যে বিষয়টা আমার ভালো লাগে না, আমি ভিডিওর মধ্যে বলেছি, সেটা হলো এই ফোনটাতে অবশ্যই IP54 এর ওয়াটার অথবা ডাস্ট রেজিস্ট্যান্ট থাকা উচিত ছিল। সো দেন হালকা পাতলা বৃষ্টিতে পড়লে তখন আপনার ফোন নিয়ে টেনশন করা লাগতো না, ধুলাবালিতেও ফোনের কোনো রিস্ক থাকতো না। দেন আমি মনে করি এই ফোনটার ক্যামেরাতে ওএস থাকা উচিত ছিল, বিকজ ক্যামেরাটার কোয়ালিটি যথেষ্ট ভালো। ওএস দিয়ে দিলে কিন্তু একদম মার্কেটের একদম দুর্দান্ত লেভেলের
একটা জাতীয় ফোন হয়ে যেত আর কি, মানে ভালো ফোন তো হতো, জাতীয় ফোনও বলা যেত তখন। দেন যে বিষয়টা আমার ফোনে ভালো লাগেনি সেটা হলো এই ফোনটা প্রচুর ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, এবং একটা বিষয় হলো কোনো ধরনের কোনো প্রোটেকশনও নাই, মানে গরিলা গ্লাসের কোনো প্রোটেকশন নাই ব্যাক প্যানেল অথবা ডিসপ্লে। সো আপনাকে অবশ্যই ফোনটা কিনলে সাথে সাথে একটা ব্যাক কভার এবং ভালো একটা স্ক্রিন প্রোটেক্টর এই ফোনে লাগিয়ে ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু ফোন হাত থেকে পড়ে গেলে রিস্ক থাকবে একেবারেই নষ্ট হয়ে যাওয়ার। দেন এই ফোনটার স্পিকারের সাউন্ড পারফরমেন্স আমার কাছে আপ টু দ্য মার্ক লাগে নাই, ভালো বাট আপ টু দ্য মার্ক না, কেমন জানি একটু কেমন লেগেছে আর কি। সো এটি আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লে খুবই ভালো, খুবই ভাইব্রেন্ট, খুবই কালারফুল, বাট ব্রাইটনেস কিছুটা কম। আউটডোর ইউজ করার সময় সামটাইমস হয়তো বা আপনাদের প্রবলেম ফেস হইতে পারে। এবং সর্বশেষ যে বিষয়টা আমি বলবো এই ফোনের ক্ষেত্রে সেটা হলো আপনারা অবশ্যই এই ফোনটা 4GB র্যাম ভেরিয়েন্টের ফোনটা নেবেন না। সো দেন আপনারা ওই ফোন চালাতেও পারবেন না এবং সেকেন্ড হ্যান্ড বেচতে গেলে খুব একটা দামও পাবেন না। যাই হোক, এই ফোনটার ভালো দিকের কথা যদি বলতে চাই, প্রথমেই বলবো ব্রাইটনেস একটু কম হলো এই ফোনটার ডিসপ্লেটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। কন্টেন্ট ওয়াচ করে বা মিডিয়া কনজিউম করে খুবই মজা পেয়েছি, ইনফ্যাক্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেন সেকেন্ড, এই ফোনটার বডি ফ্রেম, ব্যাক প্যানেল পলিকার্বনেটের করেছে এবং আগের স্যামসাংয়ের ফোনগুলোর থেকে অনেক কোয়ালিটিফুল করেছে, এবং বক্সি শেপড হওয়ার কারণে হ্যান্ড গ্রিপ করেও আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। যাদের হাত একটু বড় তাদের অনেক ভালো লাগবে। তবে একটা কথা বলে রাখি, এই ফোনটার ডিসপ্লেটা চওড়া একটু বড়, লম্বা অত বড় না, চওড়া একটু বড়। সো আপনার হাত যদি একটু ছোট হয় তাহলে হ্যান্ড গ্রিপ করতে কিছুটা প্রবলেম হবে, আবার কিছুদিন চালাতে থাকলে কিন্তু আবার ইউজ টু হয়ে যাবে। দেন এই ফোনের আরেকটা বিষয় আমার অনেক বেশি ভালো লেগেছে, যেটা আসলে স্যামসাং ফোন হিসাবে খুবই আনকমন একটা ব্যাপার, সেটা হলো এই ফোনটাতে গেম প্লে করে খুব ভালো লেগেছে। মিডিয়াটেক হিলো G99 প্রসেসর পেয়েছি, ডিসপ্লে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সো টাচ ইস্যু, ডিলে কোনো ধরনের কোনো প্রবলেম পাইনি। আমাদের কাছে একদম ভালো লেগেছে এই ফোনে গেমস খেলে। আর সবথেকে বড় কথা, এই ফোনটার ইউআইও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের কোনো অ্যাপস নাই। সো একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি ইউআই থেকে, এবং স্যামসাংয়ের ইউআই নিয়ে আসলে নতুন করে কিছু বলা নেই, আপনারা নিজেরাও জানেন যে এটা কতটা ক্লিন। দেন এই ফোনটার ফটোগ্রাফি পারফরমেন্সও খুবই ভালো, যদিও কিছু সময় প্রপার আলো না পেলে ছবির ডিটেলস একটু অন্যরকম হয়ে যায়, মানে কিছু স্যাচুরেটেড ছবি আসে, কিছু ছবি আবার একটু ডার্কার হয়ে যায়, বাট ওগুলো বাদ দিলে ওভারঅল ক্যামেরার ছবি কিন্তু খুবই ভালো। এবং ভিডিও শ্যুট করেছি, ভিডিওতে ওএস না থাকলেও মোটামুটি কম শেক করে, সো ক্যামেরাও আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। এবং সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে এটা নিয়ে আলোচনা করবো, বাট তার আগে এই ফোনটার গিভওয়ে কীভাবে আপনারা পার্টিসিপেট করবেন সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আমাদের আজকের এই ভিডিওটা কোনো প্রকার টানাটানি ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। দেন সেকেন্ড যে বিষয়টা করতে হবে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, ভালো না লেগে থাকলে ডিসলাইক করে দেবেন। দেন থার্ড, আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের প্রযুক্তি পেজের গ্রুপের লিঙ্কটা দেওয়া রয়েছে, ক্লিক করে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। দেন 4 নম্বর, আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন যে আপনি ফেসবুকে গ্রুপে জয়েন করেছেন, এবং তার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি A15 অর্থাৎ এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে। সো এই হলো টোটাল প্রসেস। এগুলো করলে আমাদের গিভওয়ে কন্টেস্টে আপনার পার্টিসিপেট করা হয়ে যাবে, এবং আমাদের এই গিভওয়ে কন্টেস্টটি চলবে হলো আগামী নভেম্বর মাসের 10 তারিখ পর্যন্ত। আমরা নভেম্বর মাসের 11 তারিখে ডিক্লেয়ার করে দেবো কে জিতে নেবে স্যামসাং গ্যালাক্সি A15 মোবাইলটি। সো চলুন এবার আমরা জেনে নিই এই ফোনটা আসলে কাদের জন্য এক্স্যাক্টলি কেনা উচিত হবে। যারা মেইনলি লং লাস্টিং কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, সিনিয়র সিটিজেন, এক্সট্রিম লেভেলের মাল্টিটাস্কিং করেন না, মানে মাল্টিটাস্কিং করা যায় বাট তারপরও বললাম, তার পাশাপাশি হালকা পাতলা গেমিং করেন এবং টুকটাক ফটোগ্রাফি করেন, আপনার বাজেট যদি হয় 17-18 হাজার টাকার মধ্যে, তাহলে চোখ বন্ধ করে স্যামসাং গ্যালাক্সি A15 অর্থাৎ এই ফোনটা নিয়ে নিতে পারেন। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটা অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি A15, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।